হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা আইআরজিসি। হরমুজ প্রণালী অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশি জাহাজ। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ছাড়ালো ৩,০০০-এরও বেশি। দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সাথে আছে আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা উপত্যকায় মৃত্যুর ছায়া প্রতিদিনই বাড়ছে। যুদ্ধের এই নির্মম বাস্তবতায় সত্য তুলে ধরার দায়িত্ব নিয়ে ছুটে চলেছিলেন সাংবাদিক মোহাম্মদ উইসা, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে থেমে গেল তার জীবনের পথ চলা। আরও জানাচ্ছেন ফাহমিদা বিনতে আনোয়ার। গাজা উপত্যকায় মৃত্যুর ছায়া প্রতিদিনই বাড়ছে। যুদ্ধের এই নির্মম বাস্তবতায় সত্য তুলে ধরার দায়িত্ব নিয়ে ছুটে চলছিলেন সাংবাদিক মোহাম্মদ উইসা, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে থেমে গেল তার জীবনের পথ চলা। ৮ এপ্রিল বুধবার গাজার পশ্চিমে আল রশিদ উপকূলীয় সড়কে প্রতিদিনের মতোই সংবাদ সংগ্রহে বেরিয়েছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এই সাহসী সাংবাদিক। হয়তো তার ক্যামেরায় বন্দী হচ্ছিল যুদ্ধবিধ্বস্ত মানুষের কান্না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবনের গল্প, কিন্তু হঠাৎ করেই ঘটল সেখানে বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে তার গাড়িতে। এতে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আল জাজিরা জানিয়েছে, দায়িত্ব পালনরত অবস্থাতে এই হামলার শিকার হন উইসা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ক্রমেই বেড়েছে। এ পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গণমাধ্যম কর্মীদের উপর এমন হামলা সংবাদপত্রের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গাজায় চলমান সংঘাতে সাংবাদিকদের প্রাণহানি ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে এগোতে শুরু করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলা জয়যাত্রা। পারস্য উপসাগরে উত্তেজনাপূর্ণ পরিবেশে নানা অনিশ্চয়তার পর ৮ এপ্রিল বুধবার সকালে জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হরমুজ প্রণালীতে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে নতুন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিকল্প নৌপথ ঘোষণা করেছে আইআরজিসি নৌবাহিনী। সম্ভাব্য সমুদ্র মাইনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির নৌবাহিনীর নির্দেশনা অনুযায়ী প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে এবং এক্ষেত্রে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। ঘোষণা অনুযায়ী ওমান সাগর থেকে লারাক দ্বীপের উত্তরের দিক দিয়ে প্রবেশ করে পারস্য উপসাগরের দিকে যেতে হবে এবং পারস্য উপসাগর থেকে লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করে ওমান সাগরের দিকে বের হতে হবে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নির্ধারিত এই রুটগুলো অনুসরণ করলে জাহাজগুলো ঝুঁকিপূর্ণ এলাকা ও সম্ভাব্য সমুদ্র মাইন এড়িয়ে নিরাপদে চলাচল করতে পারবে। বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নতুন এই নির্দেশনা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলে কি প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ উত্তেজনা স্থায়ী অবসানে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ উত্তেজনায় স্থায়ী অবসানে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দফতর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জুয়েডি ভেন্সকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাত উল্লেখ করে ব্রিফিংয়ে বলেন, এই যুদ্ধের শুরু থেকে ভাইস প্রেসিডেন্ট জুয়েডি ভেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই যুদ্ধ সংক্রান্ত সব আলোচনায় সংশ্লিষ্ট ছিলেন। ইসলামাবাদের সংলাপেও তিনি মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন। ক্যারোলিন লেভিট আরও জানান, সেই দলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ এবং তার জামাতা জারেড কুশনারও থাকবেন। নাজমুন হারুসবা, দৈনিক নিরপেক্ষ। দীর্ঘ 40 দিনের অপেক্ষার অবসান, অবশেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো পবিত্র আল আকসা মসজিদ। দীর্ঘ 40 দিনের অপেক্ষার অবসান, অবশেষে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো পবিত্র আল আকসা মসজিদ। বৃহস্পতিবার ভোরে দখলকৃত পূর্ব জেরুজালেমের এই পবিত্র স্থান খুলে দিলে সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য, যেখানে কান্না, কৃতজ্ঞতা আর সেজদায় মিশে যায় মুসল্লিদের অনুভূতি। ইসরায়েলি কর্তৃপক্ষের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর ভোরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দেওয়া হয়। মুহূর্তেই শত শত ফিলিস্তিনি মুসল্লি ছুটে আসেন আল হারাম আল শরীফ প্রাঙ্গণে। অনেককে দেখা যায় অশ্রুসিক্ত চোখে মাটিতে সেজদায় লুটিয়ে পড়তে, যেন ফিরে পেয়েছেন হারানো এক আশ্রয়, এক আত্মিক শান্তির জায়গা। স্থানীয় সূত্রে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল আল আকসা। ফলে ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হতে হয়। এই নিষেধাজ্ঞার কারণে এবারের ঈদুল ফিতরের নামাজও আল আকসায় আদায় করতে পারেননি, যা 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম ঘটনার নজির। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন 6 এপ্রিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন। এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করে। বিশ্লেষকদের মতে আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি ফিলিস্তিনি মুসলমানদের আত্মপরিচয়, বিশ্বাস ও প্রতিরোধের প্রতীক। তাই এর দরজা পুনরায় খুলে দেওয়া মানে শুধু একটি স্থাপনা উন্মুক্ত হওয়া নয়, বরং মানুষের মনে নতুন করে আশা জাগা। 40 দিনের বঞ্চনার পর সেই আশা আজ চোখের পানিতে, সেজদায় আর প্রার্থনায় জীবন্ত হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি চলাকালীন সময়ে 9,50,000 গ্যালনের বেশি কফি পান করেছেন মার্কিন সেনারা। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি চলাকালীন সময় 9,50,000 গ্যালনের বেশি কফি পান করেছেন মার্কিন সেনারা। বুধবার মজা করেই এমন তথ্য জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে প্রায় 39 দিনের সামরিক অভিযান চলাকালীন সময় মার্কিন সেনারা 9,50,000 গ্যালনেরও বেশি কফি পান করেছেন, গ্রহণ করেছেন 7 লাখেরও বেশি মিল এবং পান করেছেন 20 লাখ এনার্জি ড্রিঙ্ক। কেবল তাই নয়, বিপুল পরিমাণ নিকোটিনও সেবন করেছেন সেনারা। জেনারেল কেইন কিছুটা হাস্যরস করে বলেন, আমি বলছি না আমাদের কোনো সমস্যা আছে, তবে যুদ্ধক্ষেত্রের প্রতিকূল ও অনিশ্চিত পরিবেশে সেনাদের ক্লান্তি দূর করতে এই পরিমাণ ক্যাফিন ও নিকোটিন সহায়ক ছিল। নাজমুন হারুসবা, দৈনিক নিরপেক্ষ। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরান জুড়ে 3,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ইরানের ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরান জুড়ে 3,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। দেশটির ফরেনসিক বিভাগের প্রধান বলেছেন, নিহতদের মধ্যে 40% পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য ফরেনসিক পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন তিনি। ইরানি কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা বিমান হামলায় দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি বেসামরিক জানমালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সরকারি সূত্র বলেছে, গত 7 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। গতকালও লেবাননে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার পর ইরান এই যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে তেহরান। এদিকে এই যুদ্ধে ইরানের প্রায় $145 বিলিয়ন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা ও হাসপাতাল হামলার লক্ষ্যবস্তু হওয়ায় দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পর্দার আড়ালে শুরু হয়েছে মুদ্রাযুদ্ধ।
ইরান ও চীন এখন একজোট হয়ে মার্কিন ডলারের কয়েক দশকের একাধিপত্য ভাঙতে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। এবার ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালীতে একজোট হয়েছে ইরান ও চীন। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পর্দার আড়ালে শুরু হয়েছে মুদ্রা যুদ্ধ। ইরান ও চীন এখন একজোট হয়ে মার্কিন ডলারের কয়েক দশকের আধিপত্য ভাঙতে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছে। জিম্বাবুয়ে সহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখন ডলারের বিকল্প হিসেবে পেট্রো ইউয়ান চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আঞ্চলিকভাবে এই গুরুত্বপূর্ণ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে রয়েছে। ইরান এখন এই অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর উপর ট্রানজিট ফি বা টোল আরোপ করেছে, যা পরিশোধ করতে হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। এটি বৈশ্বিক বাণিজ্য ডলারের বিকল্প হিসেবে ইউয়ানকে প্রতিষ্ঠিত করার একটি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে বেইজিং এবং তেহরান অভিযোগ করে আসছে আন্তর্জাতিক বাণিজ্য ডলারের আধিপত্যকে ওয়াশিংটন একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। ইরান এই প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের টোল ইউয়ানে আদায় করে পেট্রো ডলারের ব্যবস্থাকে সরাসরি আঘাত করেছে। তেহরানের লক্ষ্য দ্বিমুখী, একদিকে মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়া, অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে ওয়াশিংটনের প্রভাব কমিয়ে বেইজিংয়ের মুদ্রা ইউয়ানকে শক্তিশালী করা। এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করেছে। যদি দীর্ঘমেয়াদে বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো ডলারের লেনদেন কমিয়ে দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব মারাত্মকভাবে হ্রাস পেতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে।